প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী আমরা যখন প্রস্তুত করি, বকেয়া ব্যয় সংক্রান্ত যত সমন্বয় আছে এবং বকেয়া খরচ সংক্রান্ত যত সমন্বয় আছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রায় 40টা সমন্বয় আমি আলোচনা করব বকেয়া এবং অগ্রিম মিলে। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো আমি 40টা সমন্বয় আজকে আলোচনা করব। তো প্রথমে বকেয়া ব্যয় সংক্রান্ত সমন্বয়ের নিয়ম যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই, এই আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করি বা বিশদ আয় বিবরণী প্রস্তুত করি তখন বকেয়া ব্যয় ব্যয়ের সাথে যোগ হবে এবং দায় পাশে বসবে, চলতি দায় পাশে বসবে আর্থিক অবস্থার বিবরণীতে। যেমন বেতন বকেয়া রয়েছে, তাহলে এটা কি করব, একবার বিশদ আয় বিবরণীতে বেতনের খরচের সাথে যোগ করব, আরেকবার এই বকেয়া বেতন 2000 টাকা চলতি দায় পাশে লিখবো। অর্থাৎ একবার বিশদ আয় বিবরণীতে যে খরচ বকেয়া থাকবে সে খরচের সাথে যোগ করব, আরেকবার সরাসরি চলতি দায় পাশে লিখবো। এবার আমি একটা একটা করে, এই যে সিরিয়াল নাম্বার 1 নম্বরে বলেছে ধারে পণ্য ক্রয়, এটাও কিন্তু ব্যয় বকেয়া বোঝায়। ক্রয় তো ব্যয় এবং ক্রয় যেহেতু ধারে হয়েছে তার মানে বকেয়া ব্যয় হিসেবে গণ্য করা হয়। মনে করি রেওয়া মিলে ক্রয় দেওয়া আছে 40,000, রোধের হিসাব পাওনাদার দেওয়া আছে 20,000। এটা রেওয়া মিলের তথ্য। আর সমন্বয়ে বলা আছে ধারে হিসাবভুক্ত হয়নি পণ্য ক্রয় 5,000 টাকা। তো এটা কিভাবে লিখবো, কোথায় কোথায় লিখবো? এই যে বাম দিকে আমি বিশদ আয় বিবরণী ছক অঙ্কন করে দেখাচ্ছি, আর ডান দিকে আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করে দেখাচ্ছি। আমি ছোট করে অঙ্কন করেছি পাশাপাশি যাতে বুঝতে সুবিধা হয়। তো বিশদ আয় বিবরণীতে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি, প্রথমে এই যে ক্রয় দেওয়া আছে রেওয়া মিলে ওইটাকে লিখবো বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। ওইটার সাথে অলিখিত ক্রয় বা ধারে ক্রয় যোগ করব। এদের সাথে যে ধারে ক্রয় হিসাবভুক্ত হয়নি এটা অলিখিত ক্রয় বা ধারে ক্রয় যোগ করব, যোগ করে লিখবো, যোগ করে এখানে লিখবো। ধারে যে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি এটা আমরা ক্রয়ের সাথে যোগ করব। কোথায় যোগ করব? বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। এবং এই অলিখিত ধারে ক্রয় দ্বারা পাওনাদার বৃদ্ধি পাবে। প্রদেয় হিসাব বা পাওনাদার আছে রেওয়া মিলে কত আছে 20,000, ওইটাকে লিখবো আর্থিক অবস্থার বিবরণী চলতি দায় পাশে, প্রদেয় হিসাবটা লিখবো দায় পাশে, এর সাথে যোগ ধারে ক্রয় যোগ করব, যোগ করে লিখলাম। অর্থাৎ ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, একবার ক্রয়ের সাথে যোগ করব বিশদ আয় বিবরণীতে, আরেকবার পাওনাদারের সাথে যোগ করব বা প্রদেয় হিসাবের সাথে যোগ করব দায় পাশে। তাহলে সমন্বয়ের আইটেম দুই জায়গায় লিখতে হবে। আচ্ছা, আরেকটা সমন্বয় দেখি। মজুরি বকেয়া রয়েছে, মনে করি রেওয়া মিলে মজুরি দেওয়া আছে 10,000 টাকা আর মজুরি বকেয়া আছে 2,000 টাকা। এটা কোথায় কিভাবে লিখবো? তো আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় লিখি তখন মজুরি লিখবো বিশদ আয় বিবরণীর মধ্যে, তার সাথে বকেয়া মজুরি যোগ করব, যোগ করে এখানে লিখবো। অর্থাৎ বকেয়া যোগ হবে, বকেয়া খরচ, যে খরচ বকেয়া থাকবে সেই খরচের সাথে যোগ করব। এবং আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করার সময় চলতি দায়ের মধ্যে লিখবো বকেয়া মজুরি, বকেয়া মজুরি চলতি দায় পাশে লিখবো। সেটা আবারও বলতে লক্ষ্য করি, মজুরি যদি বকেয়া থাকে একবার মজুরির সাথে বকেয়া মজুরি বলে যোগ করব, আরেকবার চলতি দায় পাশে লিখবো। এবং রেওয়া মিলে যে মজুরি দেওয়া আছে ওটা একবার লিখতে হবে শুধুমাত্র বিশদ আয় বিবরণীতে। আর সমন্বয়ে যে 2,000 টাকা বকেয়া ছিল ওটা একবার মজুরির সাথে যোগ করব, আরেকবার দায় পাশে লিখবো। আরেকটা সমন্বয় লক্ষ্য করি, পরিবহন খরচ বকেয়া রয়েছে 1,000 টাকা। পরিবহন খরচ যদি বকেয়া থাকে তাহলে আমরা যখন এই যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করব, মনে করি রেওয়া মিলে পরিবহন খরচ দেওয়া আছে 5,000 টাকা, ওইটাকে লিখবো বিশদ আয় বিবরণীর বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, কারণ পরিবহন খরচ প্রত্যক্ষ খরচ। ক্রয় যেখানে লিখবো, প্রারম্ভিক মজুত পণ্য যেখানে লিখবো, বিক্রিত পণ্যের ব্যয় তার মধ্যে লিখতে হবে পরিবহন খরচ। এর সাথে বকেয়া যেহেতু আছে যোগ করব, তাহলে 5,000 আর 1,000 যোগ করে 6,000 হলো। এবং এই বকেয়া পরিবহন খরচটা আবার আর্থিক অবস্থার বিবরণী চলতি দায়ের মধ্যে লিখবো। এই বকেয়া খরচ 1,000 টাকা, বকেয়া পরিবহন খরচ বলে বা প্রদেয় পরিবহন খরচগুলো বলেও লিখতে পারি, সমস্যা নেই। প্রদেয়ের আর এক নাম বকেয়া, এই 1,000 টাকা। অর্থাৎ এই যে পরিবহন খরচ 1,000 টাকা বকেয়া ছিল এটা একবার পরিবহন খরচের সাথে যোগ করব, আরেকবার চলতি দায় পাশে লিখব। এখানে রেওয়া মিলে বিজ্ঞাপন দেওয়া আছে 10,000 টাকা, সমন্বয়ে বলা আছে বিজ্ঞাপন খরচ বকেয়া আছে 2,000 টাকা। আমরা বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় যেখানে লিখবো সেখানে লিখবো বিজ্ঞাপন খরচ, পরিচালন ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন খরচ লিখবো, সেখান থেকে বকেয়া যোগ করব।
বকেয়া বিজ্ঞাপন যোগ করব, যোগ করে 12,000 হলো। এবং এই বকেয়া বিজ্ঞাপনটা কিন্তু খরচ, যেহেতু বকেয়া বিজ্ঞাপন বকেয়া খরচ, আর্থিক অবস্থার বিবরণী চলতি দায় পাশে লিখতে হবে। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, বকেয়া বিজ্ঞাপন খরচ 2,000 টাকা একবার বিজ্ঞাপনের সাথে যোগ করব, আরেকবার চলতি দায় পাশে লিখব। আরেকটা লেনদেন লক্ষ্য করি, মনে করি রেওয়া মিলে অফিস খরচ দেওয়া আছে 5,000 টাকা। অফিস খরচ, কারবার খরচ, দপ্তর খরচ, এগুলি এক কথা, তাই না? আর প্রশ্নে বলা আছে অফিস খরচ অপরিশোধিত রয়েছে। আচ্ছা, এই অপরিশোধিত রয়েছে মানে কিন্তু বকেয়া রয়েছে। অপরিশোধিত মানে বকেয়া বোঝায়। কিভাবে লিখবো? রেওয়া মিলে যদি দেওয়া আছে 5,000 টাকা, বিষয় বিবরণী পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো অফিস খরচ 5,000 টাকা, এর সাথে যোগ বকেয়া। অপরিশোধিতের আর এক নাম বকেয়া, পরিশোধ করা হয়নি মানে বাকি আছে, বকেয়া রয়েছে 1,000 টাকা। এই দুটো যোগ করে এখানে লিখলাম। এখন এই যে বকেয়া অফিস খরচ 1,000 টাকা রয়েছে, এটা আবার চলতি দায়, তাই আর্থিক অবস্থার বিবরণী চলতি দায় পাশে লিখবো, বকেয়া অফিস খরচ বলে 1,000 টাকা লিখবো। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বিদ্যুৎ খরচ 11,000 টাকা রেওয়া মিলে দেওয়া আছে, আর সমন্বয়ে বলা আছে বছর শেষে বিদ্যুৎ খরচ প্রদেয় রয়েছে 1,000। প্রদেয় রয়েছে মানে কি? এখনো দেওয়া হয়নি, দিতে হবে। প্রদেয় মানে দায় বোঝায়, দিতে হবে বোঝায়। অর্থাৎ বিদ্যুৎ খরচ প্রদেয় রয়েছে মানে বিদ্যুৎ খরচ বকেয়া রয়েছে বোঝায়। আবারও বলছি, বিদ্যুৎ খরচ প্রদেয় মানে কি? প্রদেয় রয়েছে, অর্থাৎ বিদ্যুৎ খরচ বকেয়া রয়েছে বোঝায়। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, তাই না? রেওয়া মিলে যে বিদ্যুৎ খরচ দেওয়া আছে সেটা আমরা আগে লিখবো বিদ্যুৎ খরচ বলে, বিশদ বিবরণীতে ব্যয়ের মধ্যে, তার সাথে যোগ বকেয়া বা প্রদেয় নামে এই 1,000 টাকা যোগ করব, যোগ করে 12,000 হলো। অর্থাৎ প্রদেয় বিদ্যুৎ খরচটা বিদ্যুৎ খরচের সাথে যোগ হবে, কারণ এটি বকেয়া বিদ্যুৎ খরচ। এবং এই বকেয়া বিদ্যুৎ খরচ আবার দায় পাশে লিখব, চলতি দায় পাশে প্রদেয় বিদ্যুৎ খরচ বা বকেয়া বিদ্যুৎ খরচ নামে 1,000 টাকা লিখব। এবার বেতন সম্পর্কে আরো একটা বিষয় বলা আছে, বেতন বকেয়া রয়েছে 4,000 টাকা, রেওয়া মিলে বেতন 20,000। এটা কিভাবে লিখবো, তাই না? আচ্ছা, প্রথমে এই যে রেওয়া মিলে বেতন দেওয়া আছে পরিচালন ব্যয়ের মধ্যে এটা লিখবো, এর সাথে বকেয়া বেতন যোগ করব। এটা আমরা সবাই পারি, তারপরে দেখাচ্ছি। বেতন ছিল 20,000 রেওয়া মিলে, সেটা একবার লিখবো, ওর সাথে বকেয়া বেতন যোগ করব 4,000। এই 4,000 টাকা বকেয়া বেতন আবার দায় পাশে লিখবো চলতি দায়ের মধ্যে। চলতি দায়ের মধ্যে এই 4,000 টাকা বকেয়া বেতন বা প্রদেয় বেতন নামে লিখতে পারি। বকেয়া বেতন আর প্রদেয় বেতন এক কথা, অর্থাৎ বেতন বকেয়া রয়েছে, ওটা একবার বেতনের সাথে যোগ করব বিশদায় বিবরণীতে, পরিচালন ব্যয়ের মধ্যে আরেকবার চলতি দায় পাশে লিখব। বেতন 33,000 টাকা প্রশ্ন দেওয়া আছে রেওয়া মিলে, আর সমন্বয়ে বলা আছে ডিসেম্বর মাসের বেতন পরবর্তী মাসের 6 তারিখে প্রদান করা হয়। দারুণ একটি প্রশ্ন। এটা দ্বারা কি বোঝাচ্ছে? বলতে চাচ্ছে ডিসেম্বর মাসের বেতন পরের মাসে দেওয়া হবে, মানে কি জানুয়ারিতে দেওয়া হবে। অর্থাৎ এটি দ্বারা বোঝায় এক মাসের বেতন, ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে বোঝায়। ভালো করে লক্ষ্য করি, ডিসেম্বর মাসের বেতন পরবর্তী মাসের 6 তারিখে প্রদান করা হয়, মানে কি জানুয়ারি মাসে দেওয়া হয়। তো ডিসেম্বর মাসের বেতন যেহেতু জানুয়ারি মাসে দিতে হবে, নিশ্চয়ই বকেয়া রয়েছে ডিসেম্বর মাসের বেতন, এক মাসের বকেয়া, তাহলে এটা কিন্তু 11 মাসের। তো প্রথমে বেতন খরচ লিখবো যেটি দেওয়া ছিল, এর সাথে যোগ বকেয়া। এখানে তো টাকা দেওয়া নেই, অনেকে হয়তো 6 দিয়ে ভাগ করে 6 মাস হিসেব করে করবে, কিন্তু না, এটা 6 তারিখ, 6 মাস না। এখানে বোঝাতে চাচ্ছে এক মাসের বকেয়া আছে। এক মাসের যদি বকেয়া থাকে তাহলে এই 33,000 নিশ্চয়ই 11 মাসের, তাহলে 33,000-কে 11 দিয়ে ভাগ করে 3,000 হবে। 33,000-কে 11 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ, তাহলে 3,000 টাকা হবে। 33,000-এর সাথে 3,000 যোগ করে 36,000 হবে। এবং এই 3,000 টাকা আবার চলতি দায় পাশে বলবে, কারণ এটি বকেয়া বেতন, বকেয়া বেতন নামে চলতি দায় পাশে বলবে। 9 নাম্বার সমন্বয়টি লক্ষ্য করি, 2 মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন দিয়ে অনেক সমস্যা দিয়েছি আমি, বেতন ভাড়া এগুলি একরকম, বেতন পারলে আমরা ভাড়া পারবো, তাই না? যাই হোক, এখানে বেতন রেওয়া মিলে দেওয়া আছে 10 মাস। এখানে যদি সমন্বয় নাও থাকতো তাও আমাদের 2 মাসের বেতন বকেয়া রয়েছে ধরে হিসাব করতে হতো।
কারণ 10 মাসে যদি 20,000 টাকা হয় তাহলে নিশ্চয়ই 2 মাসের বকেয়া রয়েছে, এটা বোঝায়। এই সমন্বয়টা এভাবেও থাকতে পারে, আবার এক লাইনে এটাও থাকতে পারে। এটা না থাকলেও একই সমাধান হবে, কারণ শুধুমাত্র 10 মাস পাশে লেখা থাকলে বোঝা যায় যে 2 মাস বকেয়া রয়েছে। তাহলে কিভাবে লিখবো? প্রথমে বেতন যেটি দেয়া আছে 10 মাসের ওইটাকে লিখবো, এর সাথে যোগ বকেয়া। এখন বকেয়া আছে না অগ্রিম আছে? এখানে যদি 12 মাসের কম থাকে তাহলে বুঝতে হবে বকেয়া আছে। 12 চেয়ে 2 মাস কম, তাই 2 মাসের বকেয়া রয়েছে। এবার টাকা কিভাবে লিখবো? অনেক শিক্ষার্থী এটা টাকা বের করার সময় একটু কমন মিস্টেক করে, সেটা হচ্ছে কি যে এই 20,000কে 12 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে। 12 দিয়ে কিন্তু ভাগ হবে না, ভাগ হবে যত মাস লেখা আছে। তাহলে 20,000কে 10 দিয়ে ভাগ করলে 2,000 হয়, 2,000কে 2 দিয়ে গুণ করলে 4,000 হয়। 4,000 টাকা বকেয়া যোগ করে এখানে লিখবো। 4,000 টাকা কিভাবে পেলাম আরেকবার বলছি। 20,000কে এই যত মাস লেখা আছে 10 দিয়ে ভাগ, 2,000 টাকা হলো, তাকে আবার 2 দিয়ে গুণ, এই 4,000 টাকা। এটা যোগ করে 24,000 টাকা হয়েছে। এবং এই যে বকেয়া বেতন 4,000 টাকা, এটা আবার দায় পাশে বসবে। চলতি দায় পাশে প্রদেয় বেতন বা বকেয়া বেতন নামে বসবে, বকেয়া বেতন নামে বসবে দায় পাশে। বেতনকে আরেক ভাবে দেওয়া আছে, বেতন খরচ 90%, 18,000 টাকা। এখন এটা যদি নাও থাকতো তাও এটি দ্বারা বোঝায় 10% বকেয়া রয়েছে। কারণ 100% থাকলে পারে সে 100% হচ্ছে মোট। এখন 100% যদি বেশি থাকে তাহলে অগ্রিম থাকে, যেমন 120% যদি থাকে তাহলে বুঝতে হবে এখানে 20% অগ্রিম আছে। আর যেহেতু 90% তার 10% বকেয়া রয়েছে বোঝায়। হিসাবভুক্ত করব কিভাবে? প্রথমে বেতন খরচ লিখব যেটি দেওয়া ছিল, যোগ বকেয়া 10% বকেয়া। এখন 10% কিভাবে লিখবো? অনেক শিক্ষার্থী কি করে এইটির উপরে 10% হিসেব করে, কিন্তু না, সেটা হবে না। তাহলে কিভাবে হবে? 18,000কে 90 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ। 18,000কে 90% দিয়ে ভাগ, 10% বাকি আছে, সেজন্য 90 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ করলে 2,000 হবে। এটা যোগ করে এখানে হবে। আবারও বলছি, 18,000কে 90 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ। খেয়াল রাখতে হবে বিষয়টা। এই 2,000 টাকা আবার বকেয়া দায় পাশে বসবে, বকেয়া বেতন বলে 2,000 টাকা লিখবো। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল সমন্বয় ছিল। 90% মানে 10% বাকি, আর সেই 10% বের করতে হলে এটাকে 90 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ। 90 দিয়ে ভাগ, যত যত লেখা থাকবে তত দিয়ে ভাগ, আর যত পার্সেন্ট বাকি 100%-এর চেয়ে 10, ওই 10 দিয়ে গুণ। এটা মূলত বেতন দিয়ে আমি বুঝাইছি। বেতন বাদে অন্য কিছু থাকতে পারতো, ভাড়াও থাকতে পারতো, ভাড়া খরচ, কিন্তু আমি বেতন দিয়ে বুঝাইছি। বেতন যদি পারি, ভাড়া আসলে পারবো। বেতন খরচ 9 মাস 18,000 টাকা। 9 মাস 18,000 টাকা মানে কি 3 মাসের বকেয়া আছে, মোট তো 12 মাস। 12 মাসের চেয়ে যদি কম থাকে তাহলে যত মাস কম থাকবে তত মাস বকেয়া রয়েছে, বাকি আছে বোঝায়। অর্থাৎ আমি যে 18,000 টাকা বেতন প্রদান করেছি এটা 9 মাসের বেতন। এখন মোট তো 12 মাসের বেতন কর্মচারীদের দিতে হবে, তাহলে নিশ্চয়ই আরো 3 মাসের বকেয়া রয়েছে। সেটা কিভাবে সমাধান করব? প্রথমে বেতন যা আছে লিখব বিশদায় বিবরণীর ব্যয় পাশে, এর সাথে বকেয়া বেতন যোগ করব। টাকা এই 18,000কে 9 দিয়ে ভাগ আর 3 দিয়ে গুণ। অনেক শিক্ষার্থী কিন্তু এই 18,000 টাকাকে আবার 12 দিয়ে ভাগ করে। না, 12 দিয়ে ভাগ হবে না, 18,000কে যত লেখা থাকে তত দিয়ে ভাগ হবে। কেন 12 দিয়ে ভাগ করে বলছি? আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন দেখেছি শিক্ষার্থীরা এই মিস্টেকটা করে, খাতা দেখার সময় খেয়াল করেছি। যাই হোক, 18,000কে 9 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ 6,000 টাকা হবে। 18,000-এর সাথে 6,000 যোগ করলে 24,000 টাকা হয়। এবং এই যে বকেয়া বেতন, এটা তো দায়, চলতি দায় পাশে বসবে বকেয়াটুকু, কিন্তু এই 18,000 টাকা আর কোথাও বসবে না, কারণ রেয়ামিলের আইটেম একবার বসে। বাট সমন্বয়ে যেটা আছে ওটা 2 জায়গায় বসবে। এখন আমাদের অঙ্কে যদি শুধুমাত্র বিষয় বিবরণী করতে বলে আর যদি আর্থিক অবস্থার বিবরণী না করতে বলে তখন আবার ওখানে যাবে না, কিন্তু বেসিক্যালি এটার সমাধান হচ্ছে 2 জায়গায় বসবে, চূড়ান্ত সমাধান। পরের প্রশ্ন, ভাড়া খরচ 15,000 টাকা। যে ভাড়া 4 ভাগের 1 অংশ অপরিশোধিত রয়েছে। এটা কিন্তু সহজের মধ্যে কঠিন সমন্বয়, কারণ সবাই কি করে, এটাকে 4 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করে এই কত টাকা বকেয়া আছে সেটা নির্ণয় করে, কিন্তু 4 দিয়ে ভাগ হবে না। খুব ভালো করে লক্ষ্য করি।
ভাড়া রেওয়া মিলে আছে 15,000, আর এখানে বলা আছে 4/1 বাকি আছে, তাহলে এটা নিশ্চয়ই 3 ভাগ পরিশোধ করা হয়েছে। আবারও বলছি, ভাড়া 15,000 টাকা, আর এখানে বলেছে ভাড়া 4/1 বাকি আছে, অপরিশোধিত রয়েছে মানে বকেয়া আছে। 4/1 যদি বাকি থাকে তাহলে নিশ্চয়ই 3 ভাগ পরিশোধ করা হয়েছে। মোট 4 ভাই, তো 4 ভাইয়ের মধ্যে আমি 3 ভাইকে এক ভাইয়ের টাকা দিতে বাকি আছে, তার মানে কি 3 ভাইকে দিয়েছি। সে 3 ভাইয়ের টাকা যদি 15,000 হয়, এক ভাইয়ের কত টাকা, এটাকে 3 দিয়ে ভাগ হবে। তাহলে আমরা লিখবো বেতন আগে, ভাড়া খরচ আগে লিখবো, যোগ বকেয়া। বকেয়া বের করার সময় খেয়াল রাখবো এই 15,000কে এই দুটার পার্থক্য, এইটা এইটা দুটার পার্থক্য কত, 3, 3 দিয়ে ভাগ হবে, আর এখানে যে লেখা থাকবে ওটা দিয়ে গুণ হবে। অর্থাৎ এটাকে 3 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে হবে 5,000 টাকা। এখন এই যে 20,000 টাকা হলো, এই 20,000 টাকা 4/1 বাকি আছে। 20,000 টাকা 4/1 কিন্তু 5,000 টাকা হয়। সহজের মধ্যে কিন্তু কঠিন, শিক্ষার্থীরা কমন মিস্টেক করে। এখন এই বকেয়া ভাড়া 5,000 টাকা আবার চলতি দায় পাশে লিখবো বকেয়া ভাড়া বলে। ভাড়া প্রদানের মাসিক হার 2,000 টাকা, ভাড়া দেওয়া আছে 24,000 টাকা, আর বলা আছে প্রতি মাসে 2,000 টাকা করে প্রদান করতে হবে। এখন তাহলে 2,000কে আমরা 12 দিয়ে গুণ করি, এক মাসে তো 2,000, 12 মাসে কত, 12 দুগুণে 24,000, তার মানে 22,000 পরিশোধ করেছি, আর ভাড়া দিতে হবে আমাদের 24,000। কিভাবে 24,000 দিতে হবে বুঝলাম, লক্ষ্য করি। ভাড়া এই মাসিক হারকে 12 দিয়ে গুণ করবো, 24,000 হবে। 24,000 দিতে হবে, আর দিয়েছি 22,000, 2,000 টাকা এখনো দিই নাই, ওটা বাকি আছে। লিখবো কিভাবে, রেওয়া মিলে যেটি দেয়া থাকে সেটি প্রথমে লিখতে হয়, এর সাথে যোগ বকেয়া ভাড়া কত টাকা হবে, এটাকে 12 দিয়ে গুণ করলে 24,000, এখানে দেওয়া আছে 22,000, 2,000 বাকি আছে, 2,000 যোগ করে 24,000 হলো। এবং এই বকেয়া 2,000 টাকা আবার চলতি দায় পাশে বলবে বকেয়া ভাড়া বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বকেয়া সংক্রান্ত যত সমন্বয় আছে আমি 20টা বকেয়া সংক্রান্ত সমন্বয় আলোচনা করব, আর যদি সময় পাই অগ্রিম সংক্রান্ত আরো 20টা আলোচনা করব, দেখি কত সময় পাই। তো লক্ষ্য করি এখানে আবার আর একটা প্যাচ লাগানো আইটেম দেওয়া আছে, ভাড়া 5/2 মানে 2/5 বকেয়া রয়েছে, 2/5 বকেয়া রয়েছে। তার মানে অনেক শিক্ষার্থী কি করে, 15,000কে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে, না 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ হবে না, তাহলে কি হবে লক্ষ্য করি। ভাড়া খরচ প্রথমে লিখবো 15,000 যোগ বকেয়া। টাকা কিভাবে লিখবো, টাকা লিখবো, আচ্ছা 5/2 যদি বাকি থাকে এটা নিশ্চয় 3 ভাগ। মনে করি মোট 5 জন মালিক, 5 জন মালিকের মধ্যে 5 জনের মধ্যে 2 জনের বাকি আছে, তাহলে আমরা পরিশোধ করেছি 3 জনকে। 5 জনের মধ্যে যদি 2 জন বাকি থাকে তাহলে 3 জনকে পরিশোধ করেছি বোঝাই। সেজন্য এই 15,000 কি 3 দিয়ে ভাগ হবে, এই দুইটার পার্থক্য দিয়ে ভাগ, এটার পার্থক্য হচ্ছে 3, 3 দিয়ে ভাগ, আর এই 2 দিয়ে গুণ। অর্থাৎ আমি যতজনকে দিয়েছি তত দিয়ে ভাগ। 5 জনের মধ্যে 2 জনের বাকি আছে, 3 জনকে দিয়েছি, তো এটাকে 3 দিয়ে ভাগ করলে 5,000, 2 দিয়ে গুণ করলে 10,000 হবে, যোগ করলে 25,000। এবং এই 10,000 বকেয়া বেতন বলে বা বকেয়া ভাড়া বলে দায় পাশে বলবে। এটাও কিন্তু ক্রিটিক্যাল ছিল। অনেক শিক্ষার্থী কি করে 15,000কে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে, না 5 দিয়ে কিন্তু ভাগ হবে না, ভাগ হবে কত দিয়ে, 5 ভাগের মধ্যে 2 ভাগ বাকি থাকলে 3 ভাগ দেয়া, যেটাকে 3 দিয়ে ভাগ হবে। পরের প্রশ্ন লক্ষ্য করি, ভাড়া খরচ রেওয়া মিলে আছে 12,000, এখানে বলে 6 মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে, বকেয়া কত। দারুণ একটি প্রশ্ন। এটাও শিক্ষার্থীরা কি করে, এটাকে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করে, কিন্তু 12 দিয়ে ভাগ হবে না, তাহলে কি হবে, ভাড়া খরচ প্রথমে লিখবো 12,000 যোগ বকেয়া। এখন আমি একটা কথা বলি, 6 মাসের যদি পরিশোধ করা হয় তাহলে আরো 6 মাসের বকেয়া আছে, তার মানে কি এটাকে 6 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, 6 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ 12,000 টাকায় হবে।
আবারও বলছি, 6 মাসের ভাড়া 12,000 হলে মোট তো 12 মাস, আরো 6 মাসের বাকি আছে। তো সেই 6 মাসের বের করতে হলে এটাকে 6 দিয়ে ভাগ করলে 1 মাসের হয়, তাকে আবার 6 দিয়ে গুণ করলে 6 মাসের হবে। তার মানে 12,000 টাকা দেয়া আছে আর 12,000 টাকা বাকি আছে। সেজন্য বকেয়া যা এটাও তাই, দুইটা যোগ করে 24,000 হলো। এবং এই বকেয়া ভাড়াটা আবার দায় পাশে বলবে। এটাকে আবার বলবো, আবার বলছি, 12,000 টাকাকে 6 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, কারণ এই 12,000 টাকা 6 মাসের, 6 মাসের এখানে দেয়া আছে, আর বাকি 6 মাস ওই সেম টাকা হবে। 6 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, বিষয়টি খেয়াল রাখবো। পরের লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলছে মনিহারি খরচ। এবার মনিহারি সংক্রান্ত। মনিহারি খরচ 4,000 টাকা দেওয়া আছে, সমন্বয়ে বলা আছে মনিহারি খরচ বকেয়া রয়েছে 1,000 টাকা। তো মনিহারি খরচ আগে লিখবো পরিচালন ব্যয়ের মধ্যে, যোগ বকেয়া খরচ, বকেয়া মনিহারি, এই দুটো যোগ করে 5,000 হলো। এবং এই বকেয়া মনিহারি যে খরচ চলতি দায় পাশে কিনেছি, ঋণের পূর্ণ বকেয়া মিলে ঋণের সুদ কত? ঋণ 40,000, তা এই ঋণের উপরে 10% হিসেব করে 4,000 টাকা হয়। পূর্ণ বছরের মানে কি 4,000 টাকায় বকেয়া রয়েছে। এই 4,000 টাকা একবার আমরা অপরিচালন ব্যয়ের মধ্যে লিখব। বিশদায় বিবরণীতে কোথায় লিখবো? অপরিচালন ব্যয়ের মধ্যে। ঋণের সুদ পার্সেন্টেজ কেটে যেটা হবে সেটা লিখবো। এবং এই বকেয়া ঋণের সুদ যেহেতু বকেয়া রয়েছে বলেছে, তাহলে এটা একটা সমন্বয় আরেক জায়গায় যাবে। আমরা প্রথমে চলতি দায়ের মধ্যে যে প্রদেয় ঋণের সুদ বলে এই 4,000 টাকা চলতি দায়ের মধ্যে লিখবো। এখানে একটি বিষয়, এই ঋণটা কিন্তু এখানে লিখতে হবে উপরে স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে, ঋণের টাকাটা। ছয় মাসের ঋণের সুদ বকেয়া রয়েছে, অর্থাৎ এখানে 1/7 থাকলে 6 মাসের হয়, তাই না? 7 থেকে 7, 8, 9, 10, 11, 12, তো 40,000 টাকার উপরে 10%, 4,000 এক বছরের হয়, তাকে 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করলে এটার অর্ধেক হবে, 4,000 এর অর্ধেক 3,000 টাকা হবে। 3,000 টাকা বিশদায় বিবরণীতে অপরিচালন ব্যয়ের মধ্যে একবার লিখবো ঋণের সুদ বলে, আরেকবার চলতি দায় পাশে লিখবো। এবং ওই ঋণটা কিন্তু দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে বসবে, জায়গা নাই সেজন্য আমি লিখি নাই। পরের প্রশ্ন, উপযোগ খরচ রেওয়া মিলে দেওয়া আছে 10,000, সমন্বয়ে বলা আছে প্রদেয় উপযোগ খরচ 5,000। উপযোগ খরচ হচ্ছে ওই যে গ্যাস, পানি, বিদ্যুৎ এই জাতীয় যে সমস্ত খরচ, ইউটিলিটি এক্সপেন্স ইংরেজিতে বলে। তো লিখবো উপযোগ খরচ 10,000 যোগ বকেয়া যেটা দেওয়া আছে, এটা সহজ ছিল। এবং এই বকেয়া উপযোগ খরচ দায় পাশে বসবে, চলতি দায় পাশে। প্রত্যেকটা বকেয়া খরচ কিন্তু চলতি দায় পাশে বসছে, আমরা খেয়াল করলাম, তাই না? আর যে খরচ বকেয়া আছে তার সাথে যোগ হবে, বেতন থাকলে বেতনের সাথে যোগ, ভাড়া থাকলে ভাড়ার সাথে যোগ, উপযোগ খরচ থাকলে উপযোগ খরচের সাথে যোগ, বকেয়া থাকলে ওই খরচের সাথে যোগ হবে। আজকের আলোচনার এই খরচের দপ্তর খরচ অপরিশোধিত রয়েছে। দপ্তর খরচ মানে অফিস খরচ, বকেয়া রয়েছে বোঝাই। দপ্তর খরচ আগে লিখবো, যোগ বকেয়া 2,000, এই বকেয়াটা যোগ করব, যোগ করে 8,000 হলো। এবং এই 2,000 টাকা চলতি দায়ের মধ্যে বসবে বকেয়া খরচ বলে। দপ্তর খরচের আরেক নাম কিন্তু অফিস খরচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল খরচ সংক্রান্ত সমন্বয় সমূহর এই বিশেষ করে সমন্বয়ের সমাধান। এবার আমি অগ্রিম খরচ সংক্রান্ত কিছু সমন্বয়ের সমাধান দেখাবো। আজকে আমি বলেছি 40টা সমন্বয় আলোচনা করব, 20